আচ্ছা, আমরা আজকে এই চ্যাপ্টারটা, লাস্টের চ্যাপ্টারটা পড়বো চিকিৎসা পদ্ধতি। চিকিৎসা পদ্ধতি চ্যাপ্টারটার নাম হচ্ছে মনোবৈজ্ঞানিক অসঙ্গতির চিকিৎসা পদ্ধতি। তো আমরা একটু রিডিং পড়ছিলাম শুরুর দিকে। তো আমরা এখানে দেখলাম যে মনোবৈজ্ঞানিক অসঙ্গতি থাকলে বা যে কোনো ধরনের মানসিক সমস্যা, কোনো ইমোশনাল কিছু ইস্যুস, প্রাক্ষবিক সমস্যা, যে কোনো সমস্যাতেই আমরা সাইকোথেরাপিস্ট বা কাউন্সেলার, সাইকোলজিক্যাল কাউন্সেলারের দ্বারস্থ হতে পারি, এটুকু অবধি দেখলাম। এবং সেক্ষেত্রে তাকে অবশ্যই প্রশিক্ষিত হতে হবে, খুব নলেজেবল এবং ট্রেন্ড হতে হবে, ঠিক পড়াশুনো করে থাকতে হবে। এবং সেক্ষেত্রে আমরা যখন কোনো থেরাপিস্টের কাছে যাচ্ছি, কোনো ব্যক্তি আসছে, সেই ব্যক্তিকে চিকিৎসক বা মনোবিদ তিনি কি করবেন, বিষয়টা সম্বন্ধে সুন্দর করে শুনে নিয়ে দুজনে মিলে একসাথে আলোচনা প্রসঙ্গে বা কিছু কিছু চিকিৎসার পদ্ধতির মাধ্যমে তার সেই সমস্যা, মানসিক সমস্যাকে অনেকটাই দূর করে দেবেন, মানে দূর করে দেবেন বা যতটা সম্ভব কমিয়ে দেবেন বা তার প্রভাব প্রকোপ কম করবেন। এক্ষেত্রে কিন্তু আমরা দুটো জায়গা পেয়েছি, একটা হচ্ছে দুটো দিক পেয়েছি, একটা হচ্ছে ডাক্তারি শারীরভিত্তিক চিকিৎসা, একটা হচ্ছে মনস্তাত্ত্বিক চিকিৎসা, একটা হচ্ছে সামাজিক চিকিৎসা। ডাক্তারি চিকিৎসা সাইকিয়াট্রিস্ট বা নিউরোলজিস্ট হতে হবে। সাইকিয়াট্রিস্টের কাছে বিভিন্ন আচরণ, বিভিন্ন রকম, তোমরা আগের চ্যাপ্টারে যে স্কিজোফ্রেনিয়া, ডিপ্রেশন এগুলো পড়েছো, এগুলো বেশি অসুবিধে হলে অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। তিনি ওষুধ দেবেন এবং তিনি ওষুধ দেওয়ার জন্য লাইসেন্স প্রাপ্ত, এবং তিনি MBBS করেছেন এবং MD করেছেন, MS করেছেন সাইকিয়াট্রিতে, MD অথবা MS, মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন করেছেন হচ্ছে ডাক্তারিতে, MBBS, MD অর MS ইন সাইকিয়াট্রি। আর নিউরোলজিস্ট হচ্ছেন নিউরোলজিতে MBBS করে নিউরোলজিতে MD অথবা MS। নিউরোলজিও আমাদের পার্ট, কারণ কিছু কিছু ইস্যুস বা ভুলে ডিমেনশিয়া, অ্যালজাইমার্স, এগুলো চিকিৎসা নিউরোলজিস্ট করে থাকেন। আচ্ছা, আর এরপরে কাউন্সেলিং বা সাইকোথেরাপির জন্য পাঠানো হয় সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্টের কাছে, মনোবিদের কাছে, যিনি অনার্স, BA BSc অনার্স করেছেন সাইকোলজিতে এবং পরবর্তীকালে সাইকোলজিতে মাস্টার্স PhD অবধি করেছেন এবং যথেষ্ট প্রশিক্ষিত, ইন্টার্নশিপ ইত্যাদিতে যথেষ্ট অভিজ্ঞতা তার রয়েছে, তবেই আমরা তার কাছে যাব। আর সামাজিক কিছু চিকিৎসা আছে যেটা সমাজের লেভেলে নেমে বা বিভিন্ন পরিবার সমাজ থেকে সেই সাহায্যটা পাওয়া যেতে পারে। এবার বলছে যে মানসিক চিকিৎসার স্বরূপ। আমি তোমাদের যেহেতু সেমিস্টার ব্যাচ নতুন বই দেখে বই অনুযায়ী পড়াচ্ছি, তোমাদের সুবিধে হবে। মানসিক চিকিৎসার স্বরূপ বলতে এখানে যেরকম বলেছে যে একটা থিওরিটিক্যাল বেস তো অবশ্যই থাকবে, যেটা বলছিলাম যে থিওরিটিক্যাল পড়াশুনো, যার জন্য একদম অনার্স থেকে পড়া শুরু করতে হয়। 11-12 থেকে তোমরা করছো আরও ভালো, মিনিমাম অনার্স থেকে করলেও হবে। অনার্স থেকে করে সেক্ষেত্রে ট্রেনিং, মানে তারপরে কিন্তু শুধুই অনার্স মাস্টার্স করলে হবে না, ইন্টার্নশিপ আমি বললাম যে বিভিন্ন হসপিটাল বা ক্লিনিক্যাল সেট আপে গিয়ে পেশেন্ট, যেটা আমরা ক্লায়েন্ট বলি বা পেশেন্ট না বলে ক্লায়েন্ট বলাই ভালো, ক্লায়েন্ট বলি, তাদেরকে দেখার এবং তাদেরকে চিকিৎসা, স্ক্রিনিং করা, সাইকোমেট্রি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে একটা ভালো মতো ট্রেনিং কিন্তু থাকতে হবে। আর থেরাপিস্ট এবং ক্লায়েন্টের মধ্যে একটা দিক থাকবে, যিনি কাউন্সেলিং করছেন, থেরাপি করছেন, তিনি থেরাপিস্ট, আর যিনি আসছেন সাহায্য নেওয়ার জন্য তিনি হচ্ছেন ক্লায়েন্ট। তাদের মধ্যে অবশ্যই একটা কেমিস্ট্রি ম্যাচ করতে হবে। তোমাদের আমি হয়তো বলে থাকবো, ডিয়ার জিন্দেগি বলে একটা মুভি এসেছিল, সেটাও অনেক বছর আগেই, মানে তাও 7-8 বছর আগে তো হবেই, যেখানে শাহরুখ খান থেরাপিস্টের ভূমিকা নিয়েছিলেন এবং ক্লায়েন্টের ভূমিকা নিয়েছিলেন, করেছিলেন ওটা আলিয়া ভাট। খানিকটা তোমরা থেরাপি এবং সাইকোমেট্রি রিলেটেড ব্যাপার স্যাপার ওই মুভির মধ্যে অল্প স্বল্প করে দেখানো হয়েছে, কিছুটা বুঝতে পারবে দেখলে, ডেমনস্ট্রেট করা। তাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক থাকছে, একটা স্পেশাল রিলেশন নিশ্চয়ই থাকছে, দুজনের মধ্যে কেমিস্ট্রি ম্যাচ করার ব্যাপার থাকে। কীরকম, ধরো তোমার কোনো প্রত্যেক শিক্ষককে আমরা সম্মান করি, কিন্তু কোনো শিক্ষকের প্রতি আমাদের আরও বেশি আনুগত্য, আরও বেশি তার ক্লাসে আগ্রহ আমাদের বেশি থাকে,
যে ওনার কথা শুনতেই হবে। প্রত্যেকেরটাই আমরা করি, কিন্তু এক একজনের থেকে একটু বেশি কোথাও একটা সম্পর্ক রসায়নটা বেশি হয়। সেরকম কিন্তু মনোবিদের সঙ্গেও ক্লায়েন্টের একটা রসায়নের জায়গা থাকে। যদি আমার তার কথা শুনতে বেশ ভালো লেগেছে, পরের দিন আমার যাওয়ার আগ্রহটা বেড়ে যাবে বাড়ি। কিন্তু যদি এরকম মনে হয় কোনো কারণে যে না, উনি তো শুধুই আমাকে জ্ঞান দিচ্ছেন, কোট আনকোট এরকম, বা উনি আমার কথা তো শুনলেনই না তেমন করে, যে কোনো কারণেই হোক হতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে রসায়ন বা সম্পর্ক তেমন করে তৈরি হচ্ছে না। পরের দিন থেকে, পরের সেশন থেকে যাওয়ার আগ্রহ অনেকটা কমে যাচ্ছে, ফলে সম্পর্কটা রাখতে হয়। আমরা যে ধরনের থেরাপি করা হয়, যে অ্যাপ্রোচটা রাখা হয়, সেটা অনেকটাই ক্লায়েন্ট সেন্টার্ড হয়, মক্কেল কেন্দ্রিক। এটা কার্ল রজার্সও বলেছিলেন যে পার্সন সেন্টার, ক্লায়েন্ট সেন্টার, স্টুডেন্ট আসলে স্টুডেন্ট সেন্টার। তাকে ওরিয়েন্ট করে আমি কি বোঝাতে চাইছি, আমি কি পারি, সেটা বড় কথা নয়। সেটা ফর ইনস্ট্যান্স দুটো একটা ইনফরমেশান, খুব ব্যক্তিগত নয়, কিছু ইনফরমেশান দেওয়া যায়, কিন্তু আমার ওরিয়েন্টেশন, আমার অ্যাপ্রোচ হবে, থেরাপিস্টের অ্যাপ্রোচ হবে কিন্তু ক্লায়েন্ট সেন্টার। বা যে স্টুডেন্ট আমার কাছে এসেছে সেই স্টুডেন্টের কী চাহিদা, কী প্রয়োজন, কী চিন্তাভাবনা, কী মনোভাব, কী সামর্থ্য, সেই ওরিয়েন্টেড আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু মানসিক ক্রিয়া এবং কিছু স্কিল বিল্ডিং, কিছু মানসিক ক্রিয়া বুঝে নিতে হয় সে কী ধরনের ভাবে চিন্তা করছে, এবং কিছু কিছু তার ব্যক্তির চিন্তা, অনুভূতি, ইচ্ছে, কি চাইছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিই, এবং তার মধ্যে কিছু কিছু স্কিল বিল্ডিংয়ের চেষ্টা করা হতে পারে। ধরো সে হয়তো খুব একটা চায় সবার সাথে মিশতে, কিন্তু সে হয়তো আলাপ করতে পারছে না সবার সাথে, বন্ধু বানিয়ে নিতে পারছে না, কিন্তু চাইছে, বন্ধু নেই বলে কষ্ট পাচ্ছে। তখন হয়তো তার মধ্যে আমরা কমিউনিকেটিভ, ইন্টারঅ্যাক্টিভ স্কিল তৈরি করার অল্প স্বল্প এমন একটা জায়গা তৈরি করে দিলাম, যে আমরা কিন্তু বলেও দিই যে এইভাবে তুমি বন্ধুত্ব এই কথা বলতে পারো। কি কথা বলবো বুঝতে পারি না, তখন কিন্তু আমরা দরকার মতো সে যে ভাষায় কথা, যেরকমভাবে কথা বলতে পারে, আমরা সেই জায়গাটা বুঝে নিয়ে তাকে বলতে পারি যে অন্তত এইটুকু দেখলে জিজ্ঞাসা করো যে কেমন আছো। সেটা বন্ধু ছাড়া পাড়ায় হয়তো কারো কেউ আছে যে, বা হয়তো খুব শীত পড়েছে, বা আজকে একটু শীতটা কম, একটা প্রসঙ্গ টেনে ইন্টারাকশন তৈরি করা যেতে পারে। বন্ধুত্বের ক্ষেত্রে আজকে আমাদের কটায় ছুটি রে, বা এই আজকে কি, এটা কি পড়া আছে, যদি একদম ক্লাসমেট কেউ আসে, নতুন করে আলাপ আছে কিন্তু সেরকম খুব যোগাযোগ হয় না, খুব কথাবার্তা হয় না, তাহলে সেরকমভাবে যোগাযোগ শুরু করতে পারো। দ্যাট ইজ আমরা অনেক সময় স্কিল একটা সাজেস্ট করে দিই, তারপর সে ধীরে ধীরে বুঝিয়ে নেয়, দেখে নেয়। তারপরে পড়াশুনোর মোটিভেশন, টাইম ম্যানেজমেন্টের অসুবিধে হলে হয়তো আমরা তার সঙ্গে আলোচনা করে তার কোন দিনে কটা টিউশন, সেই অনুযায়ী আমরা রুটিন সেট করে দিই। তার পুরো সেই জায়গাগুলো, যে তোমার 8 থেকে 9 ঘন্টা ঘুম বরাদ্দ রেখেও কতটা কি করা যায়, সেগুলোও কিন্তু আমরা অনেক সময় সেই টাইম ম্যানেজমেন্ট করা, যে আমি এরকম বললাম, এবার তুমি এরকম করতে পারো তোমার মতো করে, এগুলো স্কিল বিল্ডিং কিন্তু করে দেওয়া হয়। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হয় এই অ্যাপ্রোচের, দোষারোপহীনতা, নন জাজমেন্টাল। সাইকোথেরাপিস্ট হওয়ার একটা আমাদের সুবিধা, এই যে আমরা পড়াই, তোরা হয়তো অনেক ক্ষেত্রে বুঝতেও পারিস, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিন্তু একটা নন জাজমেন্টাল অ্যাটিটিউড থাকে যারা সাইকোথেরাপিস্ট হন, প্রত্যেকের প্রতি, মানে আমার স্টুডেন্টদের প্রতি।